কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও হামলা চালাতে পারে। এই শঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের বিশেষ শাখা এসবি জানিয়েছে, সন্দেহভাজন যানবাহনে তল্লাশি ছাড়াও গ্রেপ্তার অভিযান এবং অনলাইন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে। দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এর মধ্যে স্থগিত হয়েছে দলটির রাজনৈতিক কার্যক্রম। তবে সংগঠনটির নেতাকর্মীরা দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর বলে ধারণা গোয়েন্দাদের। দলটির সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন শঙ্কায় আগামী ১১ দিন দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ অভিযান চলবে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এ সময় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো তাদের কাছে ইন্টেলিজেন্স থাকতে পারে, সেই প্রেক্ষিতে তারা হয়তো অধিকতর সতর্কতার জন্য আমাদেরকে আগে থেকে এটা জানাইছে, সো দ্যাট পুলিশ যে ইউনিটগুলো আছে তারা যেন আরও সক্রিয় থাকে, সজাগ থাকে, যেন কোনো ধরনের নাশকতা বা আমাদের জানমালের বা পাবলিক সেফটি এবং সিকিউরিটির কোনো হ্যাম্পার্ড না হয়। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, সাইবার নজরদারি এবং গ্রেপ্তার অভিযান জোরদারের নির্দেশও দেয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব এবং আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো, এই প্ল্যাটফর্মগুলো, ওপেন প্ল্যাটফর্মগুলো, এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে। এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এটার ব্যাপারে সতর্ক আছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এমন নির্দেশনা মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। নাশকতা ঠেকাতে কঠোরতার পাশাপাশি গ্রেপ্তারের নামে যাতে গণগ্রেপ্তার করা না হয় তাও নিশ্চিতের তাগিদ তাদের। নাশকতার যে সম্ভাবনা দেখছেন, সেই জায়গাতে যারা এটির পরিকল্পনা করছেন বা নাশকতা করবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু একটি সতর্কতা কিংবা একটি প্রতিরোধ হিসাবে কাজ করবে। গত ১২ মে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণকে নিরাপদ জীবন দিতে না পারলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী বনানীতে গণতান্ত্রিক পদযাত্রায় শিশু বিষয়ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় ফখরুল বলেন, সবাই মিলে শিশুদের জন্য বাসযোগ্য দেশ গঠন করতে হবে। গুম খুনের শিকার পরিবারের শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সরকারকে সে প্রত্যাশা পূরণ করতে হবে। নির্বাচনে জিতলে বিএনপি গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসন করবে বলেও আশ্বাস দেন ফখরুল। গুম কমিশনের অগ্রগতি নিয়ে সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পরে গুম খুনের শিকার পরিবারের শিশুদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এখনও আগ্রহী চীন, তবে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি ঢাকা, তাই অপেক্ষায় বেজিং। এ নিয়ে দুদেশ কাজ করছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এছাড়া উত্তরা বিমান দুর্ঘটনার তদন্তে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে চীন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে এসব কথা জানান চীনের রাষ্ট্রদূত। চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগের বিষয়ে তিনি বলেন, এর কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষের বিরোধী জোট নয়। তিনি বলেন, চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে। মার্কিন শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে। মার্কিন শুল্কনীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সাথে সাংঘর্ষিক দাবি করে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বাড়ার শঙ্কা তুলে ধরেন চীনের রাষ্ট্রদূত। বাধার কারণে বিগত বছরে বিএনপি জামায়াতের কোনো সফর হয়নি, আর এখন সেই পরিস্থিতি নেই। বাংলাদেশের সব রাজনৈতিক দলই চীনের সঙ্গে গভীর সম্পর্কে আগ্রহী। এ নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত আছে। নির্বাচন নিয়ে এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা।
এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, তিস্তা পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেছেন রাষ্ট্রদূত, ঠিক কি ধরনের কাজ চলছে? জানেন, তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা নদী রক্ষণাবেক্ষণ সহ সেখানে বেশ বড় ধরনের একটি প্রকল্প নিয়ে চীনের সাথে বিগত সরকারের সাথেই আলোচনা হচ্ছিল এবং সেখানে চীন আগ্রহ দেখিয়েছে। পরবর্তীতে আমরা যখন অন্তর্বর্তী সরকার এসেছে তখন আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে চীন মহাপরিকল্পনা নিয়ে আসলে বেইজিংয়ের চিন্তাভাবনাটা কি, এখন পর্যন্ত কি আছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এখনও চীন সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে তারা আগ্রহী আছে। তারা সেটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে G2G'র অন্তর্ভুক্ত হয়ে তারা সেই কাজ করতে চায়। ইতিমধ্যে কিছু এজেন্সি বা বেসরকারিভাবে যেই আলোচনাগুলো হচ্ছে চীন মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন চাইছে সেটি সরকারিভাবে যেন আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে এখনও সেই ধরনের কোনো প্রস্তাব বা সাড়া যদি বলে থাকি সেটি দেওয়া হয়নি বলে চীনের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন। একই সাথে আজকের এই ডিকাপ টকে কিন্তু বেশ অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। আমরা যদি দেখি নির্বাচন নিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক, এবং আপনি জানেন যে উত্তরায় যে বিমান দুর্ঘটনাটি হয়েছে যুদ্ধ বিমান, সেটি চীনের তৈরি। সেখানে চীন কি ভাবছে, চীনের এই যুদ্ধ বিমান নিয়ে নানা আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটি নিয়ে বেইজিংয়ের প্রতিক্রিয়া কি, এই ধরনের নানা বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে আজকে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই উত্তরায় যে চীন তৈরি বিমান যুদ্ধ বিমান দুর্ঘটনা হয়েছে সেটি তদন্তের জন্য বাংলাদেশ চীনের কাছে সহায়তা চেয়েছে এবং চীন আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেছেন যে 2-1 দিনের মধ্যে চীন থেকে কয়েকজন টেকনিশিয়ান আসবে এই তদন্তে সহায়তা করার জন্য। নির্বাচন প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে, নির্বাচন নিয়ে, জাতীয় নির্বাচন নিয়ে চীনের মনোভাব কি। তিনি বলেছেন এটি একমাত্র বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কবে কখন এই নির্বাচন হবে। তবে তারা চায় নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলো একটি নির্বাচনে অংশ নেবে, সেই নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ স্বচ্ছ হবে, যেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক বিশ্বে হবে, সেই বিষয়ে তিনি বলেছেন। একই সাথে আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে চীনের উদ্যোগে একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্মের নতুন উন্মোচন হয়েছে, সেখানে বাংলাদেশ পাকিস্তান আছে। সেটি নিয়ে চীনের পরিকল্পনা কি সেটি তিনি বলেছেন যে এটি শুধুমাত্র আঞ্চলিক এবং বাণিজ্যিক বিষয়, এটি নিয়ে ভারত বা অন্যান্য দেশের কোনো উদ্বেগের কোনো কারণ নেই। এই দক্ষিণ অঞ্চলে অন্যান্য দেশ চাইলে, তিনি স্পেসিফিক করে নাম উচ্চারণ করেনি, অন্য কোনো দেশ চাইলে এই প্ল্যাটফর্মে তারা যুক্ত হতে পারে। এটি কোনো জোট নয়, এটি একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের কাজই হলো অর্থনৈতিকভাবে এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং যেই অন্যান্য আরও যেই বিষয়গুলো এসেছে আমরা জানতে চাচ্ছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি চীনে অনেক রাজনৈতিক দল গেছে। যদি আমরা দেখি বিএনপি, জামাত বেশ কয়েকবার সফর করেছে। সেই বিষয়ে চীনের বিষয়টা কি, তিনি বলেছেন যে আগে একটি বাধা ছিল বিগত 10 বছরের সময়, নিঃসন্দেহে সেটি আওয়ামী লীগ সরকারকেই তিনি ইঙ্গিত করেছেন। সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে চীনের যোগাযোগের একটি বাধা তৈরি ছিল, সেই পরিস্থিতি কেটে গেছে বলেই এখন চীনে বিভিন্ন রাজনৈতিক দলের সফর এবং যোগাযোগ বেড়েছে। বার্তাকক্ষ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাফিজা দৌলা। উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানাতে ব্রিফ করছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তাদের গার্ডিয়ানকে আমাদের একটা অর্গানাইজ টিম আছে, আমাদের প্রত্যেকটি জানেন যে আমরা এই রোগীগুলোকে আমাদের 6টা ইউনিটে ভাগ করা হচ্ছে। এই ইউনিট চিফগুলো যারা আছেন তারা প্রত্যেকে তাদের সঙ্গে তাদের মতো করে কাউন্সিলিং করছেন। এর বাইরেও সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা স্পেশাল টিম আছে এবং আজকে নতুন করে আরও পরবর্তীতে কিভাবে দেওয়া যায় সেভাবে আমাদের মন্ত্রণালয়, আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের সেক্রেটারি স্যার এবং ডিজি স্যার সহ হসপিটালের দায়িত্বে যিনি আমাদের আছেন একজন জয়েন্ট সেক্রেটারি ডক্টর মোস্তাফিজুর রহমান, ওনার সঙ্গে আমার আজকেও কথা হয়েছে। আমরা বিএমইউতে এটা নিয়ে একটা সম্মেলন করেছি, সভাও করেছি, তাদেরকে আরও কিভাবে মানে এই বিষয়টাতে যেটা সাইকোলজিক্যাল সাপোর্টের কথা বলেন, কারণ এটা লম্বা সময় লাগবে, এটা একদিন বা দুদিনে শেষ হয়ে যাচ্ছে না। তো এটার জন্য আরও অর্গানাইজ প্ল্যান করে ওনারা আমাকে হয়তো কালকেই জানাবে, আরও টিমের সদস্য নতুন করে বাড়বে। এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব দিচ্ছি। আজকে আমরা মনে করেছি যে আরও 5 জন রোগী রেডি হয়ে যাচ্ছে। এটা পর্যায়ক্রমে হবে, কারণ আমরা আসলে আমি কিন্তু বলেছি যে প্রতিদিনের ব্যাপারটা আমরা প্রতিদিনই বলবো। আমরা আগাম কোনো কথা বলতে চাই না এই বিষয়ে। শিশু
না না, আমরা কিন্তু ডিসচার্জ দিচ্ছি না 5 জন। আমরা মনে করছি যে আমরা যেগুলো সুস্থ হচ্ছে সব মিলিয়ে 5 জন, গতকালের সহই 5 জন। আমরা আমাদের প্ল্যানিং এ আছে যে আমরা করব, কিন্তু আমি কিন্তু আগেই বলেছি যে অনেক সময় ছোটখাটো ইস্যু আসে, দেখা যাচ্ছে যে রোগীটার হয়তো আবার নতুন করে ড্রেসিং এর প্রয়োজন হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করব না, যাতে আমরা একটা প্ল্যান করছি, কিন্তু সেই প্ল্যানের কিন্তু আমরা সবসময় বলছি আমাদের প্ল্যান বি থাকছে। কোনো রকমের কোনো রোগীর বাসায় গিয়ে কোনো সমস্যা হতে পারে এরকম কোনো কিছু আমরা করতে চাই না। আমার মনে হয় যদি আর কোনো প্রশ্ন থাকে, জি। এক্স্যাক্টলি, আসলে ফিজিক্যালি হয়তো অনেকে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তারা যদি মানসিকভাবে বাসায় গিয়ে মানে ইনসিকিউরিটির কোনো বিষয়গুলো আছে কিনা, এই বিষয়গুলো আসলে আমরা দেখছি। আমাদের দিক থেকে ইনজুরির দিক থেকে তাদের ফিজিক্যাল ইনজুরি কিন্তু ইমপ্রুভ করেছে আমি বলছি, কিন্তু ফিজিক্যাল ইনজুরির সঙ্গে মানসিক ইনজুরিটা কত লেভেলে আছে তার উপরে বেস করে কিন্তু আমরা সারা ডিসিশনগুলো নিব। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ব্রিফিং করছিলেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার নাসিরউদ্দিন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা 35% পাল্টা শুল্ক কমাতে ওয়াশিংটনে আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার আলোচনা, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রতিনিধিরা। এ লক্ষ্যে বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, আমদানি ঘাটতি কমানোর অংশ হিসেবে কয়েক বছরের মধ্যে মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কিনবে সরকার। এছাড়া দেশটি থেকে এলএনজি, সামরিক সরঞ্জাম সহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের উপর পাল্টা শুল্ক 10 থেকে 20% মধ্যে হতে পারে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। রংপুরে গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হামলার শিকার হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন, জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এলাকার নিরাপত্তায় সেনা ও পুলিশ মোতায়েন হয়েছে এবং বেদগাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পরিদর্শন শেষে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার এক বার্তায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাত দিয়ে এসব তথ্য জানায় প্রেস উইং। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফাসাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, 22টি পরিবারের মধ্যে 19টি পরিবার তাদের বাড়িতেই রয়েছে। কটুক্তিকারী রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবার সহ মোট 3টি পরিবার পার্শ্ববর্তী এক গ্রামে আত্মীয়ের বাড়িতে আছে। প্রশাসনের যৌথ উদ্যোগে আজ ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামতের কাজ শুরু হবে। হামলার ঘটনায় মোট 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান পুলিশ সুপার। জুলাই সনদের প্রাথমিক খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে। বুধবার দুপুরের মধ্যে দলগুলো মতামত জানাবে। এছাড়া আগামী 2 দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোয় সবাই একমত হবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে এসব জানান তিনি। এর আগে বেলা 11টা থেকে শুরু হয় সংলাপ। আজকের আলোচ্য সূচিতে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার, সংসদের নারী প্রতিনিধিত্ব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ ও ন্যায়পাল নিয়োগের বিধান। গণঅভ্যুত্থানের স্মৃতিধারণ ও স্বৈরাচার পতন দিবস উদযাপনের অংশ হিসেবে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মুখে লাল কাপড় বেঁধে র্যালিটি বের করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই 24 শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ অদম্য 24-এর কাছে গিয়ে র্যালিটি শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে গণঅভ্যুত্থানে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা সহ শহীদ পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। জুলাইকে স্মৃতির যে পাতায় বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মুখে লাল কাপড় বেঁধে আমরা একটি মৌন মিছিল করেছি। শিক্ষার্থীরা মিলে আমরা সেই প্রতিবাদটি ব্যক্ত করেছিলাম। সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্যই পরবর্তীতে এবং এখানে এসে আমরা তখন আমার স্পষ্ট খেয়াল আছে যে আমাদের আরিফ সোহেল সহ যাদেরকে গুম করা হয়েছিল, আমরা এখানে এসে শিক্ষকরা
এবং শিক্ষার্থীরা মিলে এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা প্রতিবাদ প্রকাশ করেছিলাম। 160 দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ক্লাস সহ একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভুঁয়া এ তথ্য নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানায় 2 দিন ধরে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। বৈঠক শেষে ক্লাস সহ সকল পর্যায়ের একাডেমিক কার্যক্রম মঙ্গলবার শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। পরে গত 25 এপ্রিল উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় অভিযান চালিয়ে AK-47 রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এখনও সেনাবাহিনীর অভিযান চলছে ওই আস্তানায়। মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে ISPR। সেনাবাহিনী জানায় তাদের অভিযানে AK-47 রাইফেল ছাড়া 3টি বন্দুক এবং বেশ কিছু গোলাবারুদ পাওয়া গেছে ইউপিডিএফ এর আস্তানা থেকে। অভিযোগ আছে পাহাড়ে অশান্তি সৃষ্টি এবং চাঁদাবাজি করতে ইউপিডিএফ সহ কয়েকটি দল সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এর আগে গত শুক্রবার রাত 8:30টার দিকে খাগড়াছড়ির দিঘি নালায় ইউপিডিএফ ও জেএসএস এর কর্মীদের মধ্যে সংঘর্ষে 4 জন মারা যান। দিঘিনালা থানার ওসি জানান আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় ইউপিডিএফ ও জেএসএস। কুমিল্লার বুড়িচংয়ে নিজ ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রামপুর এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার এবং তার 15 বছরের মেয়ে শিশু। বাড়ির মালিক জানিয়েছেন গত 12 জুলাই পরিবার নিয়ে কুমিল্লার বাড়ি ভাড়া নেন ফেনীর বাসিন্দা রাজমিস্ত্রি মীর হোসেন। তার স্ত্রী জাহেদা একটি জুতো কোম্পানিতে চাকরি করতেন। ভোরে এক ব্যক্তি বাড়ির মালিককে ফোন করে জাহেদা ও তার মেয়ের মৃত্যুর খবর জানান। পরে খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় সেখান থেকে পালিয়ে যান গৃহকর্তা মীর হোসেন। ঘর থেকে বিষের বোতল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকা ভিত্তিকভাবে ঋণের কারণে এখানে চাকরি করতো। স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য ছিল। আর এখন মূলত পোস্টমর্টম এর জন্য আমরা পাঠাচ্ছি। এটা রিপোর্ট আসলে এবং তদন্ত সম্পন্ন হলে পুরো বিস্তারিত জানানো যাবে। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া অস্বাভাবিক জোয়ারে বিভিন্ন উপকূলীয় এলাকা তলিয়েছে। লক্ষ্মীপুরে সকাল থেকে ভারী বৃষ্টির কারণে পৌরসভায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে শিক্ষার্থী, কর্মজীবী সহ পথে বের হওয়া মানুষ বিপাকে পড়েন। এদিকে গত 3 দিন ধরে মেঘনার অস্বাভাবিক জোয়ারে কমলনগর, রামগতি ও সদর উপজেলার নদী তীরের কয়েক হাজার মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে। ভাটার সময় পানি নেমে গেলেও জোয়ারে আবারও তলিয়ে যায় এসব এলাকা। নোয়াখালীতে মাইজদিতে টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া বেগমগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্রায় 1 মাস ধরে তলিয়ে আছে। কুয়াকাটায় সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 101 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, তলিয়েছে আমনের বীজতলা। প্রতি জোয়ারে আগে হানি উড়ি সব আগে বাড়িঘর ডুবে যাইতে আছে, চলে যেতে আমরা খুব কষ্ট আইতে আছি। 5 নম্বর ওয়ার্ডের প্রতিবার এরকম না জোয়ার আমাদের ক্ষতিগ্রস্ত হয়, কেউ আমাদের পাশে দাঁড়ায় না। এটা তো বন্যার পানি নয়, এটা তো হলো জলবদ্ধ পানি মানে আটকি অবস্থা। বড় খাল ছোট খাল মনে করেন পুরা এখানে ফেনা পুরা জাম যে পানি যাইতেছে না, এখানে দুর্ভোগ আমরা প্রতি বছর পাইতেছি। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজের 36 ঘন্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকাল 8:30টার দিকে গাজীপুরা এলাকার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে রোববার রাতে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে গিয়েছিলেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি তাসনিম সিদ্দিকী জ্যোতি। বৃষ্টির মধ্যে সেখান থেকে বের হয়ে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। সোমবার দিনভর অভিযান চালালেও তার খোঁজ পাওয়া যায়নি। পরে সকালে আবারও অভিযান চালিয়ে গাজীপুরা এলাকার একটি বিলে কচুরিপানার নিচ থেকে জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার কারণ খুঁজতে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিবকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আমরা এই টঙ্গীর এই বাস ধরার পিছনে যে বিল আছে, বিলের মধ্যে আমাদের ঢাকা থেকে ডুবুরি টিম আগত, তাদেরকে নিয়ে টঙ্গী ডুবুরি টিম এর ভিতরে নেমে পড়ে এবং নামার সঙ্গে সঙ্গে আমরা কচুরিপানার ভিতরে লাশটি পেয়ে যাই। চট্টগ্রামে বর্ষা মৌসুমে আবারও ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। শুধু জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত ৩৮২ জন, আর চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ শতাধিক। চট্টগ্রামে ফের দেখা দিয়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার প্রাদুর্ভাব। চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৮২, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। আর চিকুনগুনিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০৩ জন। হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীদের অর্ধেকই আসছেন জ্বর, শরীর ব্যথা ও কাশির উপসর্গ নিয়ে। পরিস্থিতি বিবেচনায় অনেককেই ভর্তি করা হচ্ছে হাসপাতালে। গায়ে ব্যথা মানে এরকম যে হাঁটতে পারি না, সিঁড়ি দিয়ে দোতলা থেকে নিচে নামতে পারি নাই। বিভিন্ন পরীক্ষা করালাম, পরীক্ষা করার পর দেখা যাচ্ছে যে আমার ডেঙ্গু পজিটিভ আর কি। এরপর থেকে ট্রিটমেন্টটা চলতেছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগগুলো এখন শহর কেন্দ্রিক নেই, নতুন করে বেড়েছে মশার হটস্পটও। যে সমস্ত হটস্পটগুলোকে আমরা গত বছর আইডেন্টিফাই করেছি, সেই হটস্পটগুলো এখনও পারসিস্ট করতেছে, সেগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। এবং এটা ডেঙ্গুটা এখন হটস্পটের বাইরে থেকে আমরা রোগীগুলো পাচ্ছি। আক্রান্ত বাড়লেও মৃত্যুহার কম, তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। মানুষ অনেক সচেতন হয়েছে। যখনই শনাক্ত হয় মানুষের মধ্যে আমরা প্রচুর পানি পান করা, বিশ্রাম করা, এখন ডাক্তার শরণাপন্ন হওয়া, যখন ব্লাড প্রেশার কমে যাবে তখন হসপিটালে ভর্তি হয়ে ভলিউমটা এক্সপান্ড করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। গেল বছর চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর 23টি হটস্পট চিহ্নিত হলেও নতুন করে এবার হয়নি জরিপ। ফলে পুরনো গবেষণায় চলছে মশক নিধন। এক্সট্রা জনবল এখানে ইনক্লুড করব, ওষুধের পরিমাণটা বাড়াবো, স্প্রের পরিমাণটা বাড়াবো, ফগিংয়ের পরিমাণটা বাড়াবো। এটা গতকাল আমাদের আরও এমফাসাইজের ব্যাপারে আরেকটা মিটিং হয়েছে। ইনশাল্লাহ ভেরি সুন এটা হয়তো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। ডেঙ্গুতে চট্টগ্রামে এবার মারা গেছেন ৮ জন, এদের মধ্যে ৬ জনই মারা গেছেন জুলাই মাসে। তবে কোনো মৃত্যুর ঘটনা নেই চিকুনগুনিয়া আক্রান্তদের। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ মানে সুন্দরবন আর ডোরাকাটা বাঘ, কিন্তু খাবারের অভাবে বিপন্নতার ঝুঁকিতে এই প্রাণী। চোরা শিকারীদের কারণে হরিণ শূন্য হচ্ছে সুন্দরবন। বিভিন্ন স্থানে পেতে রাখা হচ্ছে লোহার তারের ফাঁদ, আটকা পড়ছে হরিণ, বাঘ, শাবক সহ বন্যপ্রাণী। গেল ৩ মাসে এমন প্রায় ৪,০০০ ফাঁদ জব্দ করা হয়েছে। দিন দিন যেন শিকারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে সুন্দরবন। বাঘ রক্ষায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রাণী গবেষকদের। ডোরাকাটা বেঙ্গল টাইগারের শেষ আবাসস্থল সুন্দরবন। নোনাপানির জোয়ার ভাটার বনে অভিযোজিত হয়ে টিকে আছে এই বাঘ। তবে চোরা শিকারীর থাবা আর খাবারের অভাবে বিলুপ্তির মুখে সুন্দরবনের রাজা। বনের হরিণ, শূকর ও বানর বাঘের প্রধান খাবার, সেখানেও চোরা শিকারীর থাবা। পূর্ব সুন্দরবনে প্রায় প্রতিদিনই জব্দ করা হচ্ছে তাদের পেতে রাখা ফাঁদ। বন বিভাগ জানায় ৩ মাসে হরিণ শিকারের ৪,০০০ মালা ফাঁদ জব্দ করা হয়েছে। শুধু হরিণই নয়, ধরা পড়ছে বন্য অন্য প্রাণীরাও। আর সবচেয়ে বেশি চোরা শিকারী বরগুনার পাথরঘাটায়। ১৫০ জন দাগি আমরা হরিণ শিকারীকে আমরা শনাক্ত করেছি। এবার তাদের বিরুদ্ধে মামলা আছে। এই সুন্দরবন সংলগ্ন যে পাথরঘাটা উপজেলার যে জ্ঞানপাড়া, চরদুয়ানি এই অংশ থেকে, এবং একটা সংঘবদ্ধ চক্রই আছে, তারা সুন্দরবনে ফাঁদ পাতে। এই শিকারীরা কিন্তু এখন এই ওয়্যারও ইউজ করছে, মেটাল ওয়্যার। বাংলাদেশের ভেতরে সুন্দরবনের আয়তন ৬,০০০ বর্গ কিলোমিটার। এর মধ্যে বনের ৪,০০০ কিলোমিটার ডাঙায় বাঘের আবাস। গবেষকদের হিসাবে এই এলাকায় সর্বোচ্চ ৪০০ বাঘ বেঁচে থাকতে পারে। তবে ২০২৪ সালের জরিপ অনুযায়ী বনে বাঘ আছে ১২৫টি। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এখানে গিয়ে চোর ডাকাতদেরকে ধরেছেন, তাদের সাথে সমঝোতা করেছেন, কিন্তু আলটিমেট নেট রেজাল্ট কিন্তু আমরা দেখছি না। যদি হরিণ এখনও শিকার হয়ে থাকে, ইটস এ লোকাল সিন্ডিকেট এবং আমি মনে করি ইট ইজ কন্ট্রোলেবল। সরকার যদি সচেষ্ট হন, এটা কন্ট্রোল করা সম্ভব। সুন্দরবনে বাঘ রক্ষায় দ্বিতীয় প্রজন্মের টাইগার অ্যাকশন প্ল্যান প্রকল্প চলমান। গঠন করা হয়েছে ৪৯টি ভিলেজ রেসপন্স টিম। ক্রমান্বয়ে বাঘের সংখ্যা বাড়ছে বলে দাবি বন বিভাগের।
প্রত্যেকবারই কিছু পরিমাণ বাঘের সংখ্যা সুন্দরবনে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 7 থেকে 8% বাঘ সুন্দরবনে বৃদ্ধি পেয়েছে। এখন কিন্তু বলা হচ্ছে যে 200-র বেশি বাঘ সুন্দরবনে ধারণ করতে পারে, অর্থাৎ আমরা বলতে পারি যে বাঘের খাদ্যের পরিমাণ বেড়েছে এবং বাঘের আবাসস্থলটি আগের থেকে ভালো হয়েছে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বেড়েছে, বনের ভেতরেও ছড়িয়ে পড়ছে এর প্রভাব। বনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধের ব্যবস্থা নেওয়ার তাগিদ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে জুন মাস শেষে প্রথমবারের মতো খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 27.09%। কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া ব্যাংকগুলো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। 2024 সালের জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 2,11,391 কোটি টাকা। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 3,19,037 কোটি টাকা। ব্যাংক কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। আবার ঋণ খেলাপি হওয়ার নিয়মের পরিবর্তনের কারণেও খেলাপি ঋণ বাড়ছে। যেসব ঋণ নবায়ন করা হয় তার অনেকগুলো আদায় হচ্ছে না। অনিয়মের কারণে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণ বাড়ছে, যা সামনে আরও বাড়তে পারে। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।